নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা মূলত ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে অত্যন্ত চর্চিত একটি কৌশলগত রূপরেখা বা বলতে পারেন একটা ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। বিভিন্ন সূত্র এবং সাম্প্রতিক সমীক্ষা ঘাঁটলে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল আগামী নির্বাচনের জন্য ঠিক কিভাবে ঘুঁটি সাজাচ্ছে। আর আজ আমরা সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একেবারে ধাপে ধাপে সেই গেম প্ল্যানটাই বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলুন সোজা মূল বিষয় ঢোকা যাক। আজ আমরা মূলত ৪টে মূল স্তম্ভের উপর ফোকাস করব। প্রথমত ২০২৬ সালের ব্লুপ্রিন্ট, দ্বিতীয়ত কৌশলগত ডেমোগ্রাফিক টার্গেট, তৃতীয়ত প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি টিএমসি ভোট একত্রিত করা এবং চতুর্থত নেতৃত্ব ও তৃণমূল স্তরের কৌশল। তো আমাদের প্রথম ভাগ, দ্য 2026 ইলেকশন ব্লুপ্রিন্ট, পশ্চিমবঙ্গের জন্য মঞ্চ প্রস্তুত করা। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই আসন্ন নির্বাচনী লড়াইয়ের কৌশলগুলোকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এবার এই সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। ৪০ থেকে ৫০, এটা কিন্তু যেমন তেমন কোনো সংখ্যা নয়। সূত্র অনুযায়ী বিশ্লেষকরা মনে করছেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে ঠিক এই ৪০ থেকে ৫০টা আসন এমন রয়েছে যেখানে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে হারানো আক্ষরিক অর্থেই অত্যন্ত কঠিন। বলতে গেলে এই দুর্ভেদ্য আসনগুলোই হলো এই ব্লুপ্রিন্টের সবচেয়ে বড় হার্ডল বা বাধা, যা পার হওয়ার জন্যই পুরো কৌশলটা একদম ঢেলে সাজানো হচ্ছে। আর এই বড়সড় চ্যালেঞ্জটা থেকেই উঠে আসছে আমাদের দ্বিতীয় ভাগ, কৌশলগত ডেমোগ্রাফিক টার্গেটিং বা নির্বাচনী পাটিগণিত। চলুন দেখা যাক রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর ভোটের সমীকরণ কিভাবে মেলানো হচ্ছে। যদি আমরা এই কৌশলগত সমীকরণটা একটু ভেঙে দেখি, তাহলে দেখতে পাবো আলাদা আলাদা গোষ্ঠীর জন্য একেবারে ভিন্ন ভিন্ন কৌশল নেওয়া হয়েছে। এই ছকটা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। প্রথমত মহিলারা, যাদের ক্ষেত্রে মূল ফোকাসটা রাখা হচ্ছে নিরাপত্তা এবং আর্থিক স্বাধীনতার উপর। দ্বিতীয়ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী বৈতরণী পার হতে হিন্দু ভোট একত্রিত করার উপর একটা বড় জোর দেওয়া হচ্ছে। আর তৃতীয়ত ছোট দলগুলোকে কাজে লাগিয়ে মুসলিম ভোটের বিভাজন ঘটানো। এই নির্দিষ্ট গোষ্ঠীগুলোই কিন্তু আগামী দিনে নির্বাচনী পাটিগণিতের অন্যতম চাবিকাঠি। আর এই আর্থিক স্বাধীনতার কথা বলতে গেলেই যে সংখ্যাটা সবার আগে উঠে আসে তা হল প্রতি মাসে ৩,০০০ টাকা। ইশতেহারে থাকা এই প্রতিশ্রুতিটা কিন্তু শুধুই একটা আর্থিক প্রস্তাব নয়, বরং এটা বৃহত্তর নারী নিরাপত্তা এবং ক্ষমতায়নের মূল থিমের সাথে সরাসরি যুক্ত। বিশেষজ্ঞদের মতে একটা বড় অংশের সমর্থন পকেটে পুরতে এই পদক্ষেপটা রীতিমতো গেম চেঞ্জার প্রমাণ হতে পারে। এর ঠিক পাশেই রয়েছে অত্যন্ত প্রচলিত একটি রাজনৈতিক কৌশল, ভোট বিভাজন। সূত্রে জানানো হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসির মেম বা হুমায়ুন কবিরের দলের মতো ছোট ছোট রাজনৈতিক দলগুলোর উপস্থিতি এই সমীকরণে বেশ ভালো প্রভাব ফেলতে পারে। ব্যাপারটা হলো নির্দিষ্ট কোনো জনবিন্যাস, বিশেষ করে মুসলিম ভোটের একটা অংশ যদি এই ছোট দলগুলোর দিকে ঘুরে যায়, তবে তা দিনের শেষে মূল বিরোধী দলের জন্যই একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এবার আমরা এগিয়ে যাব আমাদের তৃতীয় ভাগের দিকে, তৃণমূল বিরোধী ভোট একত্রিত করা বা বিরোধীদের ঐক্যবদ্ধ করা। এতক্ষণ তো আমরা দেখলাম আলাদা আলাদা গোষ্ঠীকে টার্গেট করার বিষয়টা। এবার বৃহত্তর ঐক্যের ছবিটা দেখা যাক। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা ভোট দিতে চান তাদের সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসা। আমরা একদম শুরুতে যে ৪০ থেকে ৫০টি কঠিন আসনের কথা বলেছিলাম মনে আছে? সেই পাহাড় প্রমাণ বাধা টপকাতে গেলে প্রতিষ্ঠান বিরোধী সব ভোট এক জায়গায় আনাটা একেবারে অপরিহার্য। বিরোধীদের ভোট যাতে কোনোভাবে ভাগ না হয়ে যায়, সেটাই কিন্তু এই গোটার রণকৌশলের মূল ভিত্তি। চলে আসছি আমাদের চতুর্থ এবং একেবারে শেষ স্তম্ভে, নেতৃত্ব এবং তৃণমূল স্তরের কৌশল বা ভেতর থেকে পুনর্নির্মাণ। কারণ যতই নিখুঁত নির্বাচনী অঙ্ক কষা হোক না কেন, দলের ভিতরের কাঠামো শক্ত না হলে কোনো ব্লুপ্রিন্টই কিন্তু বাস্তবে কাজ করে না। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো দলের কাজের ধরনে একটা বড়সড় পরিবর্তন। ওপরতলা থেকে ক্ষমতা কেন্দ্রীয়ভাবে কয়েকজনের হাতে কুক্ষিগত করে রাখার যে পুরনো রীতি, সেটা বদলে ফেলার কথা বলা হচ্ছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন একদম নিচুতলার কর্মীদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যাকে আমরা বলি গ্রাসরুট এম্পাওয়ারমেন্ট। এতে দলের ভিত তো মজবুত হবেই, কর্মীরাও অনেক বেশি সক্রিয় হবেন। আর এর সরাসরি প্রভাব পড়ছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। ওপর থেকে কোনো প্রার্থী চাপিয়ে দেওয়ার বদলে এখন জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বকে প্রার্থী বাছার ক্ষেত্রে অনেক বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি ডেটা বা তথ্যের ওপর ভরসা করা হচ্ছে। একদম আধুনিক কায়দায় বেসরকারি সমীক্ষা বা প্রাইভেট এজেন্সির সাহায্য নিয়ে চূড়ান্ত প্রার্থীদের নাম বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে নেতৃত্বের মুখ কে হবেন সেটা যে কোনো নির্বাচনেই একটা বিশাল বড় ফ্যাক্টর, তাই না? শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ নেতাদের সামনে রেখে লড়াইয়ে নামার অন্যতম প্রধান কারণ হল প্রশাসনিক দক্ষতা তুলে ধরা। সোজা কথায় সাধারণ মানুষের কাছে এই বার্তাটা খুব স্পষ্ট করে পৌঁছে দেওয়া যে দলের কাছে অত্যন্ত দক্ষতার সাথে প্রশাসন চালানোর মতো অভিজ্ঞ মুখ আগে থেকেই তৈরি রয়েছে। আমরা এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানেই সবচেয়ে বড় এবং সবচেয়ে ভাবনার প্রশ্নটা উঠে আসে। এই যে ওপর থেকে আসা অভিজ্ঞ নেতৃত্ব আর নিচ থেকে উঠে আসা তৃণমূল স্তরের ক্ষমতায়ন, এই দুটোর যুগলবন্দি কি সত্যি ২০২৬ সালে জনমতকে বদলে দিতে পারবে? খাতায় কলমে থাকা এই দারুণ সব কৌশল বাস্তবে কতটা ম্যাজিক দেখাতে পারে তা তো সময় বলবে। তবে এই কৌতূহলোদ্দীপক রাজনৈতিক সমীকরণটা আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয়, সেদিকে অবশ্যই আমাদের